এদিকে হঠাৎ সজীব ওয়াজেদ জয়ের অ্যাকশন শুরু। জনাব সজীব ওয়াজেদ জয় এবং সেই সাক্ষাৎকারটির উপর ভিত্তি করে ভারত, আমেরিকা, ইংল্যান্ড, তারপর কানাডা এবং অন্যান্য যে সকল দেশের সঙ্গে বাংলাদেশের রাজনীতি জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তার সেই সাক্ষাৎকারটি নিয়ে খুবই ইতিবাচক বিচার করেছে, বিশ্লেষণ করেছে এবং নানা রকম তাদের যে মন্তব্য, সেই মন্তব্য তারা প্রকাশ করেছে। তবে বণিক বার্তা এটাও লিখছে, জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় থাকা প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বণিক বার্তাকে বলেন, এটা পুরোটাই রিউমার, এটার কোনো ভিত্তি নেই। ভাবুন তো, বাংলাদেশের একটি সংবাদপত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব কোনো ভিত্তি নেই, পুরোটাই রিউমার। সজীব ওয়াজেদ জয় গেল 5 আগস্টের পর থেকে মাঝে মাঝে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেন, ভিডিও আপলোড করেন। তো তার এই ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের বক্তব্য থাকে বা নেতাকর্মীদের জন্য নির্দেশনা থাকে, কিন্তু গতকালকে তিনি যে বক্তব্য দিয়েছেন, জুলাই সনদ নিয়ে বাড়তি কিছু বলার নেই আর, তবু শেষ একটি ভিডিও করতেই হচ্ছে, কারণ ক্ষমতা যখন ইতিহাসকে অপমান করে, প্রতিবাদ তখন দায়িত্ব। যারা সনদের নামে সংবিধানের গায়ে হাত দিয়েছে তারা ভাবছে এটাকে জাতীয় অঙ্গীকার বললেই আইন বদলে যায়, বিচার থেমে যায়, প্রশ্ন বন্ধ হয়ে যায়। আইন তো এমন না, সংবিধান তো এমন না, ইতিহাস তো নয়, তাই না? চলুন আলোচনাটা করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, একটি বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম এপি, অ্যাসোসিয়েট প্রেস এবং আমেরিকার খুবই স্বনামধন্য একটি সংবাদ সংস্থা, তো সেই সংবাদ সংস্থায় নাতি দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন জনাব সজীব ওয়াজেদ জয় এবং সেই সাক্ষাৎকারটির উপর ভিত্তি করে ভারত, আমেরিকা, ইংল্যান্ড, তারপর কানাডা এবং অন্যান্য যে সকল দেশের সঙ্গে বাংলাদেশের রাজনীতি জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তার সেই সাক্ষাৎকারটি নিয়ে খুবই ইতিবাচক বিচার করেছে, বিশ্লেষণ করেছে এবং নানা রকম তাদের যে মন্তব্য, সেই মন্তব্য তারা প্রকাশ করেছে। অ্যাসোসিয়েট প্রেসের সঙ্গে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেওয়ার মতো বিরল সৌভাগ্য আমাদের এই রাজনৈতিক অঙ্গনে কয়জনের হয়েছে এটা আমি বলতে পারবো না। তবে সমসাময়িক কালে যদি আপনি জামাতের আমির ধরেন, জনাব তারেক রহমান সাহেব ধরেন, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস ধরেন, এখন যারা রাজনীতিতে সম্মুখ সারিতে আছেন, এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম ধরেন, তারা অ্যাসোসিয়েট প্রেসে একটি সাক্ষাৎকার দেবেন, আর সেই সাক্ষাৎকারটি নিয়ে আবার ওয়াশিংটন পোস্ট সংবাদ পরিবেশন করবে, তারপরে ব্রিটেনের দ্য গার্ডিয়ান তারা সংবাদ পরিবেশন করবে, তারপর কানাডার প্রধানতম পত্রিকাগুলো আবার এগুলোকে লিড নিউজ করবে, ভারতের প্রথম শ্রেণীর পত্রিকাগুলো সেই অ্যাসোসিয়েট প্রেসের যে এপির যে সাক্ষাৎকার সেটি নিয়ে সংবাদ পরিবেশন করবে। এটা কল্পনাই করা যায় না। এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো যে জনাব সজীব ওয়াজেদ জয়ের মধ্যে কতগুলো পরস্পর বিরোধী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। আমি যেহেতু তাকে খুব কাছের থেকে দেখেছি, এই কারণে এই কথাগুলো আমি বলতে পারছি। প্রথমত হলো ইন্টেলিজেন্স, মেধা, এটা যে তার লেভেল, এটা আমাদের অ্যাভারেজ মেধার লেভেল না। আমাদের দেশে ধরুন যারা নেতা আছেন, শেখ হাসিনা আছেন, খালেদা জিয়া আছেন, তারেক রহমান সাহেব আছেন, ডক্টর শফিক আছেন, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে এদের সবারই আইকিউ লেভেল আপনার আমার সঙ্গে 19-20, খুব বেশি না। তাদের অতিরিক্ত যেটা আছে সেটা হলো পদ আছে, পদবি আছে, পোর্টফোলিও আছে, তারপরে পিতার পরিচয় আছে, সংগঠন আছে, এরকম নানা কারণে এবং অনেকগুলো তথ্য, উপাত্ত এবং অভিজ্ঞতা রয়েছে। কিন্তু যেটা কি বলা হয়, আইকিউ বলতে যে জিনিসটি বোঝা যায় সেটি 9-এর উপরে উঠলে সেটার একটা আলাদা, মানে যাকে বলা হয় সেটার আলাদা বৈশিষ্ট্য হয়ে যায়। এবং সেই বৈশিষ্ট্যের কারণে দেখবেন যাদের আইকিউ লেভেল অ্যাবভ 9 তারা অনেকটা বহেমিয়ান, অনেকটা যাকে বলা হয় নির্লিপ্ত, দুনিয়ার কোনো কিছুর প্রতি তাদের এরকম কোনো লোভ, লালসা, কামনা, বাসনা, ক্রোধ ইত্যাদি কোনো কিছুই কাজ করে না। তো জনাব সজীব ওয়াজেদ জয়ের যে আইকিউ লেভেল এটি 9-এর উপরে, আমি এটি লিখে দিতে পারি। এবং এই কারণে আমাদের দৃষ্টিতে আমরা যারা সাধারণ মানুষ, কেউ তাকে অটিস্টিক বলার চেষ্টা করেছি, কেউ তাকে পাগল বলার চেষ্টা করেছি, কেউ তাকে বোকা, বেকুব, আমরা বরিশালের আঞ্চলিক ভাষায় বলি যে বলদ, এগুলো বলার চেষ্টা করেছি। কিন্তু আপনি যদি তার ড্রেস কোড দেখেন, অর্থাৎ যখন তিনি সুটেড বুটেড থাকেন, ভালো পোশাক আশাক পরেন, তখন আপনি দেখবেন যে এক্সট্রিম লেভেলে ইট লুকস লাইক বারাক ওবামা।
ইট লুকস লাইক যাকে বলা হয় বিল ক্লিন্টন, জন এফ কেনেডি অথবা রোনাল্ড রিগান। আপনি জয়ের সবচেয়ে ভালো পোশাকগুলো পরে হেয়ার স্টাইল করে তিনি যখন যে ছবিগুলো দিয়েছেন ওই জিনিসগুলো আপনি দেখেন। আর আবার যখন তার বহেমিয়ান যে অবস্থা, একটা গেঞ্জি পরেন, হাতে কতগুলো যাকে বলা হয় ওই ট্যাটু আঁকা, তারপর সেই এলোমেলো চুল, কুকুর নিয়ে বসে আছেন, হাফ প্যান্ট পরা, এগুলো দেখলে আপনার কাছে মনে হবে যে নগর বাউল জেমসের মতোই তার একটা বহেমিয়ান জীবন। এটা হলো আমার দৃষ্টিতে। তিনি যখন ইংরেজি বলেন, তিনি এবং পুতুল তার দুজনই তাদের ইংরেজির মান, প্রোনাউন্সিয়েশন এবং একই সঙ্গে উপস্থাপন এবং উপস্থাপনের যে ঢং, এটা আমাদের এই সাবকন্টিনেন্টে বিলাল ভুট্টোর সঙ্গে শুধু তুলনা করা যেতে পারে। এমনকি ওই যে রাহুল গান্ধীও জয়ের মতো এত সুন্দর ইংরেজি বলতে পারেন না। বিলাল ভুট্টো, তারপরে হিনা রব্বানী খার, পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী, এই দুজনের ইংরেজি খুবই ভালো মানের ইংরেজি। ঠিক এই ইংরেজির লেভেল জয় এবং পুতুলের রয়েছে। তো কাজেই এপির মতো একটা প্রতিষ্ঠানের সঙ্গে আপনি যতই আপনাকে স্ক্রিপ্ট রেডি করে দেওয়া হোক, ধরুন আপনি $1 মিলিয়ন খরচ করে লবিং করে এপির একটা সাক্ষাৎকার দিলেন, কিন্তু আপনার যদি ইংরেজি জানা না থাকে এবং ইংরেজিতে আপনি বলতে না পারেন, এবং ইংরেজি দুটো, অর্থাৎ আপনাকে যারা প্রশ্ন করছে সেই প্রশ্নটা আপনাকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আপনাকে রিপ্লাই করতে হবে। তো সেই দিক থেকে তার এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে তার যে আইকিউ লেভেলের যে এক্সট্রিম যে জায়গাটি ইতিবাচক, সুটেড অ্যান্ড বুটেড, সেটারই প্রতিফলন ঘটেছে। আর এই কদিন আমরা গত কয়েক মাসে তাকে বারবার তাকে নিয়ে যে ট্রল করেছি, আমরা তার বহেমিয়ান যে দিকটি রয়েছে সেটি নিয়ে ঠাট্টা মস্করা করেছি। ফলে কি হলো, অলানা সারেন যখন তাকে নিয়ে ভীষণ রকম মাতামাতি হচ্ছে, তার বক্তব্য নিয়ে, তার বক্তব্যের সারবস্তু নিয়ে, এবং হঠাৎ করে এই বক্তব্যের কারণ এবং এটা নিয়ে বিশ্ব গণমাধ্যম, যারা বিশ্ব রাজনীতির মোড়ল, মানে ওয়াশিংটন পোস্টের মতো একটা পত্রিকা, তারা যখন কোনো বিজ্ঞাপন নেয়, এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে বিশাল একটা বিজ্ঞাপন ছাপিয়েছেন, জয়ের এটা কোনো বিজ্ঞাপন নয়, যখন এইরকম একটা পত্রিকায় স্বতঃস্ফূর্তভাবে কোনো একটি খবর আসে, তখন ধরে নিতে হয় এর সঙ্গে আমেরিকার এবং পশ্চিমা দুনিয়ার যে নীতিগত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কতগুলো কানেক্টিভিটি রয়েছে। এনিওয়ে, তো উনি যে কথাগুলো বলেছেন, খুব বেশি কথা বলেননি, যে কথার চম্বুক কতগুলো দিক ঘাটে পথে আমরা সবাই বলছি, সেটা হলো যে আওয়ামী লীগকে ছাড়া অর্থবহ একটি নির্বাচন হবে না, অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে না, ইনক্লুসিভ একটি নির্বাচন হবে না, এবং এটিকে একটা ফ্রুটফুল ইলেকশন বলা যাবে না। সঙ্গতির কারণে প্রশ্ন আসতে পারে যে বিএনপিকে ছাড়া যে 3টি নির্বাচন হয়েছিল, সে ব্যাপারে উনি কিছু বলেননি কেন? মূল বক্তব্য সেটা তিনি কেন বলবেন? আর এটা বলারই বা দরকার কি? বিএনপিকে ছাড়া যে ইনক্লুসিভ নির্বাচন হয়নি, এটা তো আওয়ামী লীগ যে হাড়ে হাড়ে টের পেয়েছে, এবং তার যে পতন, সেই পতনের মধ্যে একটা সিল মারা হয়ে গেছে। সেটা ওয়াজেদ সাহেব, সজীব ওয়াজেদ, জয় সাহেব বলুন আর না বলুন, ওটা বাস্তব। এবং সেটা থেকেই আওয়ামী লীগ যেভাবে শিক্ষা নিচ্ছে এবং যে কথাগুলো বলছে, এই কথার প্রেক্ষিতে আওয়ামী লীগকে ছাড়া যে একটা ভালো নির্বাচন সম্ভব নয়, এটা আমরা বলার চেষ্টা করছি। তাহলে আওয়ামী লীগ আর বর্তমান সরকার, আওয়ামী লীগ আর বিএনপি একই হয়ে গেল। বা বিএনপি যেভাবে 15 ফেব্রুয়ারি একটি নির্বাচন করেছিল, তো আওয়ামী লীগ 3টি নির্বাচন করে সেটা প্রতিশোধ নিয়েছিল, তোরা একবার করলি, আমরা 3বার করে দিলাম। তো এটা ছক্কা পক্কা কাটাকাটি এরকম ভাবে আমরা বাঙালিপনা করতে পারি, কিন্তু সামনে এগুলো যাবে না। জনাব জয় যে কথাগুলো বলেছেন, সেই কথাটা হলো একটা নতুন দিগন্ত উন্মোচন করেছেন আলোচনার জন্য। সেখানে তিনি স্পষ্টতই যেটি বলার চেষ্টা করেছেন যে তার মায়ের যে সরকার ছিল, শেখ হাসিনার সরকার ছিল, সেই শেখ হাসিনার সরকার যে ব্রুটালিটি দেখিয়েছে, এটা অন্যায়, এটি ভুল। এখন এখানে আপনি অন্যায়, ভুল, ইংরেজি শব্দের অনেকগুলো অর্থ আপনি করতে পারেন, এবং সেটা বিচার হবে, বিচার হওয়া উচিত, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। আরও একটি কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া ইনক্লুসিভ নির্বাচন হবে না, কিন্তু তাকে একটা ব্রিদিং স্পেস দিতে হবে। একেবারে নির্বাচন তফসিল ঘোষণা করা হলো, অলানে ছাড়েন আওয়ামী লীগের সুযোগ করে দেওয়া হলো, সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবে না, আর অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব না। এর কারণ হলো একটা নির্বাচনে জয়লাভ করার জন্য, প্রতিযোগিতা করার জন্য, দলকে গোছানোর জন্য যে ব্রিদিং স্পেস দরকার, এটা আওয়ামী লীগ পাচ্ছে না। ভালো কথা। তো এই যে কথা, এই সময়টাতে আসলো কেন? যখন নির্বাচনের তফসিল ঘোষণা করার সময় মোটামুটি নির্ধারিত হয়ে আছে যে ডিসেম্বর মাসের প্রথমার্ধে, অর্থাৎ 15ই ডিসেম্বরের মধ্যে এখানে যাকে বলা হয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের সেই তফসিল ঘোষণার 1 মাস আগে নভেম্বর মাসের 15 তারিখে জনাব তারেক রহমান দেশে আসবেন। তার নেতা নেত্রীরা রীতিমতো লঙ্কাকাণ্ড শুরু করে দিয়েছে, দৌড়াদৌড়ি, ঝাড় ফুঁক, গাড়ি বাড়ি, বুলেট প্রুফ গাড়ি, কারো কত কি, তিনি নেতা আসবেন, তাকে বরণ করে নেওয়া হবে, এবং সারা বাংলাদেশ 1 মাস শুধুমাত্র তারেক জিয়ার আগমন উপলক্ষে যেন যাকে বলা হয় জাঁকজমকপূর্ণ থাকে, উৎসাহে উদ্দীপনা উদ্বেলিত থাকে। তিনি যেখানে যাবেন শুধু বিএনপি, তারেক রহমান সাহেব ছাড়া অন্য কোনো কথা থাকবে না। আর সেই যে
ভাই, সেই ভাইবের কাছে শফিকুর রহমান সাহেব জামাতের আমির কিংবা জামাতের যে ভাইব এটি মুহূর্তের মধ্যে মারা যাবে। অর্থাৎ গত 14 মাসে জামাত এনসিপি যে ভাইব তৈরি করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাইব তৈরি করেছে, তারেক রহমান সাহেব আসার সঙ্গে সঙ্গে সেটি ধামা চাপা পড়বে, মাটি চাপা পড়বে। এরকম একটা প্ল্যান নিয়ে যখন রাজনৈতিক অঙ্গন প্রস্তুত, তখন হঠাৎ করে কেন জয়ের এই শব্দ আসলো, আর জয়ের এই সাক্ষাৎকারটি কেন এই সময়ে আসতে হলো, এবং এটা নিয়ে কেন আন্তর্জাতিক গণমাধ্যম এতটা মাতামাতি শুরু করলো। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমেরিকা বা পশ্চিমা দুনিয়া অতীতের যে কোনো সময়ের চাইতে তারা ম্যাচিউরড। 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে তারা কমিউনিজম বিরোধী, অর্থাৎ যতদিন পর্যন্ত যাকে বলা হয় সোভিয়েত ইউনিয়ন ছিল, তাদের পুরো ফোকাসটা ছিল কমিউনিজম বিরোধী, এবং এই জন্য তারা মানে আমরা গোখরা সাপ দেখলে যেভাবে ভয় পাই, কমিউনিজম দেখলে তারা ওইভাবে ভয় পেত, এবং ওখানে তাদের বিবেক বুদ্ধি খাটাতো না। কেউ কেজিবির কথা বলে, রাশিয়ার কথা বলে, চীনের কথা বলে, ভিয়েতনাম কিউবার কথা বললে, চে গুয়েভারের কথা বলে, আমেরিকার অর্থ ভান্ডার এবং অস্ত্র ভান্ডার উজাড় করে দিয়ে তারা সেখানে সবকিছু করতো। তার প্রমাণ ভিয়েতনামের যুদ্ধ। আচ্ছা, এরপর তাদের যেটি হলো সোভিয়েত ইউনিয়নের পতনের পরে তারা প্রতিদ্বন্দ্বীহীন হয়ে পড়লো, এবং তারা ছোট ছোট যুদ্ধ, যাদের যেটা দরকার ছিল না, নিজেরা সেই তাদের যারা মিত্র তাদের সাথে যুদ্ধ করা শুরু করে দিল। ওখানে তারা গাদ্দাফি, ওখানে সাদ্দাম হোসেন থেকে শুরু করে আর অনেক জায়গাতে সারা বিশ্বে তারা অশান্তির সৃষ্টি করা শুরু করে দিল। এর মধ্যে পুতিনের অভ্যুদয় হলো, চীনের অভ্যুদয় হলো, এখন ভারতও পরাশক্তি। আর এই যে পরাশক্তির যে উদ্ভব, সেই উদ্ভবের মধ্যেই আমেরিকা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে এখন তারা 60, 70, 80-র দশকে যে কাজগুলো করেছেন, কিংবা যখন তারা একক মানে ক্ষমতা লাভ করেছেন তখন তারা যে কাজগুলো করেছেন, কিংবা যেভাবে ওসামা বিন লাদেন তৈরি করেছেন, তাকে ধ্বংস করেছেন, তালেবান তৈরি করেছেন, তাদেরকে ধ্বংস করেছেন, তারপরে আফগান মুজাহিদিন তৈরি করেছেন, তাদেরকে ধ্বংস করেছেন। তো এই যে তৈরি করে এবং ধ্বংসের যে খেলা, এই খেলাটি এখন আর চলছে না। তবে বণিক বার্তা এটাও লিখছে, জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় থাকা প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বণিক বার্তাকে বলেন, এটা পুরোটাই রিউমার, এটার কোনো ভিত্তি নেই। ভাবুন তো, বাংলাদেশের একটি সংবাদপত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব কোনো ভিত্তি নেই, পুরোটাই রিউমার, ডক্টর ইউনূস সম্পর্কে একটা খবর নিয়ে এমন মন্তব্য করার পরেও সেই রিউমার আরো ছড়িয়ে দিতে যে এমন একটি খবর প্রকাশ করলো, বাংলাদেশের কোনো নাম না জানা পত্রিকা নয়, শীর্ষস্থানীয় সরকার ঘনিষ্ঠ একটি পত্রিকা, সেটা থেকেও আমার মনে হয় এ বার্তা পরিষ্কার যে বণিক বার্তার কাছে শক্ত খবর আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জোর তদবির চালাচ্ছেন মহাসচিব পদে তার প্রার্থিতার বিষয়ে। বিষয়টা নিয়ে টুকরো টুকরো কানাঘুষো আগেও শুনেছিলাম বটে, কিন্তু সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং 2024-এর জুলাই আগস্ট আন্দোলন থেকেই রাজনৈতিক বিষয়ে প্রতিবেদন দিতে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠা বাংলাদেশের বাণিজ্য বিষয়ক পত্রিকা, অর্থনীতি বিষয়ক পত্রিকা বণিক বার্তা যখন খবর দিয়ে দিয়েছে যে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে যাদের যাদের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন, তখন বুঝতে বাকি থাকে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিটের প্রক্রিয়া হিসেবেও যে জাতিসংঘ মহাসচিব পদে জোর তৎপরতা চালাচ্ছেন সেই বিষয়টি একরকম নিশ্চিত। বণিক বার্তা যে খবরটি দিয়েছে সেখানে তারা লিখছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন কে, এবং সেখানে তারা বিরাট করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি দিয়ে একথা জানিয়েছে যে জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে 2026 সালের 31শে ডিসেম্বর। এরই মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। 80তম অধিবেশনে সাধারণ পরিষদের, মানে এই বছরের শেষের দিক থেকেই এই জাতিসংঘ মহাসচিব বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। ভাবুন যে এমন একটা সময়ে এই পত্রিকাটি এই খবর দিল যে ডক্টর ইউনূসের নামও আলোচিত হচ্ছে, এমন একটা সময়ে এই খবর দিল যখন ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক পার্টির, মানে যাদেরকে তিনি নিয়োগকর্তা বলে অভিহিত করতেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কয়েক সপ্তাহ আগেই গিয়ে এক বেসরকারি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলে এসেছেন যে এই এনজিও, সুশীল সমাজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে বিশ্বাস করা তাদের ভুল হয়েছিল, এবং উপদেষ্টা পরিষদের ব্যক্তিবর্গ এরই মধ্যে বিদেশে আখের গুছিয়ে নিয়ে সেফ এক্সিটের ব্যবস্থা চূড়ান্ত করে ফেলেছে। এরপর থেকে কে কোথায় সেফ এক্সিট নিচ্ছেন এই নিয়ে আলোচনা চলছিল, আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে জাতিসংঘ মহাসচিব হয়ে সেফ এক্সিট নিতে পারেন সেই আলোচনাটা কিন্তু বেশ কয়েক মাস ধরেই ছিল। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই মেয়াদ শেষ হলে কি পরিকল্পনা রাখা যায়, বা এই মেয়াদ যদি ভালোভাবে শেষ না হয় বাংলাদেশের রাজনৈতিক পরিণতি বা এরকম একটা টালমাটাল সময়ে ক্ষমতা নেওয়ার পরিণতি শেষ পর্যন্ত খুব নিরাপদ না হতে পারে, এবং তার মতো একজন ব্যক্তি যিনি
অত্যন্ত সাবধানী এবং বাংলাদেশে বিরাট অর্থনৈতিক সাম্রাজ্য যিনি গড়ে তুলেছেন তার গ্রামীণ প্রতিষ্ঠানের নামে, এবং গত 1 বছরেরও বেশি সময় ধরে ক্রমাগতভাবে কর মুক্তি কিন্তু শুধু তিনি তার প্রতিষ্ঠানের জন্য আদায় করে নিয়েছেন তাই নয়, নতুন নতুন ব্যবসা করেছেন, স্টারলিংকের সঙ্গে ব্যবসা, নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, জনশক্তি রপ্তানির সংস্থার অনুমোদন, মানে গ্রামীণের ব্যবসাটা আরো ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছেন। তো এমন ভাবে কি তিনি তার অবসান চাইবেন, তার ক্ষমতার অবসান চাইবেন, যে অবসান ঘটলে টক শোতে বসে বিভিন্ন আলোচক বলে বেড়াচ্ছেন যে মাত্র ডক্টর ইউনূস ক্ষমতা থেকে নামবেন সে মাত্র তার সকল গ্রামীণ প্রতিষ্ঠানে আগুন দিয়ে দেওয়া হবে? তো সেটা তো ডক্টর ইউনূস নিশ্চয়ই, তিনি যেহেতু একজন বড় উদ্যোক্তা, বাংলাদেশের অন্যতম বিরাট মানে সবচেয়ে বড় প্রতিষ্ঠান সমূহের মালিকদের একজন তিনি, সেই অবস্থায় তিনি যে তার ব্যবসা রক্ষা করে কি করে একটা সেফ এক্সিট পেতে পারেন সেটা নিশ্চিত করতে চাইবেন, এবং সেক্ষেত্রে তার বিদেশি বন্ধুদের জন্য তাকে যা যা প্রস্তাব দেওয়া সমীচীন হবে, তার মধ্যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের জন্য জাতিসংঘ মহাসচিবের পদের প্রস্তাব পাওয়ার বিষয়টি যে যুক্তিসঙ্গত হবে, এবং মানে অনেকগুলো বছর ধরে এ বিষয়ে তিনি তৎপরতা চালিয়ে আসছিলেন বলে তার ঘনিষ্ঠ জনেরা জানেন, এবং জাতিসংঘের তরফেও তাকে অযোগ্য মনে করা হয় না, সেই বিষয়টিও যখন সংশ্লিষ্টরা বিবেচনা করতে পারেন তখন এই নিয়ে কানাঘুষা আসলে বেশ জোরে সরেই ছিল। তবে এখন বণিক বার্তা, এই ইউনূস সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এই সংবাদপত্রটি, তারা এই খবরটি দিচ্ছে এবং সেখানে তারা বলছে যে যদিও আলোচনায় 3 জন প্রার্থীর নাম খুব জোরালো ভাবে আছে, কারণ বান কি মুন ছিলেন এশিয়া থেকে 2016 পর্যন্ত, এরপরে অ্যান্টোনিও গুতেরেস হয়েছেন, এবং এখন এবছর ধারণা করা হয় যে আফ্রিকা বা ল্যাটিন আমেরিকা থেকে কেউ একজন হবেন। কাজে 3 জনের নাম খুব প্রকাশ্যে আছে। চিলির সাবেক প্রেসিডেন্ট, জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, আর্জেন্টিনার একজন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক, আর কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সংস্থার মহাসচিব। এই 3 জনের নাম খুব জোরে সোরে আছে। কিন্তু এর বাইরেও রিউমার্ড পটেনশিয়াল ক্যান্ডিডেটসদের তালিকা আছে, যার মধ্যেও বণিক বার্তা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম না থাকলেও বাংলাদেশের আভ্যন্তরীণ কয়েকটি সূত্র এই পত্রিকাকে বলেছে যে মহাসচিব প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় থাকার বিষয়টি পুরনো, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে প্রায় 6 মাস হয়ে গেছে, তবে আনুষ্ঠানিকভাবে অতি সাম্প্রতিককালে সরকারি পর্যায়ের কোনো আলোচনা ওঠেনি। তবে মনে রাখতে হবে যে প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কর্মরত কারো সঙ্গে তার মহাসচিব পদে প্রার্থিতার বিষয়টি নিয়ে জাতিসংঘের কোনো সূত্রের যোগাযোগ ঘটে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। নভেম্বর মাসে যখন খলিলুর রহমানকে, যিনি দীর্ঘ সময় প্রায় 25 বছরের মতো জাতিসংঘের বিভিন্ন পদে কাজ করেছেন, মহাসচিবের অফিস থেকে শুরু করে জাতিসংঘের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, সেই খলিলুর রহমানকে, যার ক্যারিয়ার শুরু হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তাকে যখন ডক্টর ইউনূস রোহিঙ্গা বিষয়ক সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এরকম একটা পদ সৃষ্টি করে মন্ত্রী পদমর্যাদা দিয়ে তার উপদেষ্টা পরিষদে নিয়ে এলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বানিয়ে, তখন থেকে এই আলোচনাটা একেবারে তুঙ্গে উঠেছিল সে সময়েও যে এই ব্যক্তির মূল কাজ হবে জাতিসংঘের সঙ্গে ডক্টর ইউনূসের দেনা পাওনা দর কষাকষিটা ঠিক করে নেওয়া। কারণ দেখেন 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে জাতিসংঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিবিসির সঙ্গে একক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন যে সাম্প্রতিক সময়ে জাতিসংঘের যেসব সাফল্য উদাহরণ হিসেবে তিনি যা যা মনে করেন, তার মধ্যে বা একমাত্র সাফল্যের উদাহরণ হিসেবে তিনি বাংলাদেশের ঘটনাটির উল্লেখ করে বলেছেন যে মানবাধিকার হাই কমিশনার হিসেবে তিনি যখন বাংলাদেশের সেনাবাহিনীকে বলেছিলেন যে তারা যদি সরকারের পক্ষে দাঁড়িয়ে আর এই ছাত্রদের আন্দোলন দমনে কাজ করে তাহলে তাদেরকে আর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নেওয়া হবে না, সেই হুমকির মুখেই সেনাবাহিনী শেখ হাসিনা সরকার থেকে সমর্থন সরিয়ে নেয় এবং শেখ হাসিনা সরকারের পতন হয়। দেখেন বিবিসির সাংবাদিক তখন জাতিসংঘের ভলকার টুর্ককে কঠিন প্রশ্ন করেছিলেন, বলেছেন কই গাজা থেকে শুরু করে কোথাও তো আপনারা কোনো শান্তি আনতে পারছেন না, তাহলে জাতিসংঘ দিয়ে লাভ কি? এমন একটা সময়ে জাতিসংঘ তার মানে সাফল্যের দুর্ধর্ষ এবং দুর্দান্ত উদাহরণ হিসেবে বাংলাদেশের উদাহরণটি এনেছিল। কাজেই জাতিসংঘ এমনই গভীর এবং নিবিড় ভাবে সম্পৃক্ত ছিল 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটাতে, এবং তাদের এই পতন ঘটানোর ক্ষেত্রে একটা মূল উৎসাহ এবং মূল আগ্রহের জায়গা ছিল মিয়ানমার। মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যাতে যোগাযোগ তৈরি করে, মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ না করার ক্ষেত্রে ধরেন আমাদের এখনকার যিনি বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তিনিও মনে করছিলেন যে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যোগাযোগ স্থাপন করতে পারে না, কারণ আরাকান আর্মি একটা নন স্টেট অ্যাক্টর, বাংলাদেশের যোগাযোগ মিয়ানমার রাষ্ট্রের সঙ্গে, আর আরাকান আর্মি লড়াই করছে সরাসরি মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, এবং মিয়ানমারের সরকারের কাছ থেকে এক একটা অঞ্চলের যেমন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এমন একটা সংগঠনের সঙ্গে আসলে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক
সঠিকভাবে যোগাযোগ করতে পারে না। কিন্তু জাতিসংঘের বরাবরের চাওয়া ছিল যে বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করবে, কারণ জাতিসংঘ মূলত মার্কিন স্বার্থ রক্ষায় কাজ করে। আর 2023 সালে বাইডেনের আমলে যখন বার্মা একটা পাশ হয়ে গেল, তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আরাকান আর্মির পক্ষে সশস্ত্র লড়াইয়ে অংশ নিয়ে বা তাদেরকে সকল রকম রসদ জুগিয়ে মিয়ানমারের চীনপন্থী জান্তা সরকারের পতন ঘটাতে চায়। জুলাই সনদ নিয়ে বাড়তি কিছু বলার নেই আর, তবুও শেষ একটি ভিডিও করতেই হচ্ছে, কারণ ক্ষমতা যখন ইতিহাসকে অপমান করে প্রতিবাদ তখন দায়িত্ব। যারা সনদের নামে সংবিধানের গায়ে হাত দিয়েছে তারা ভাবছে এটাকে জাতীয় অঙ্গীকার বললেই আইন বদলে যায়, বিচার থেমে যায়, প্রশ্ন বন্ধ হয়ে যায়। আইন তো এমন না, সংবিধান তো এমন না, ইতিহাস তো নয়, তাই না? চলুন আলোচনা। বাংলাদেশের সংবিধান নিয়ে বেশ ঘাটাঘাটি করছিলাম। আমি দেখতে চাচ্ছিলাম যে জুলাই সনদ আসলে কি এবং সেটা সংবিধানের ভেতর নাকি বাইরে, মানে কিভাবে এটি হলো, কি করা যায় তাতে। পড়তে পড়তে একটা ধাক্কা খেলাম আমি। সংবিধানের 7 ক অনুচ্ছেদ একটি সোজা কথা বলে দিয়েছে। কি বলেছে? কেউ শক্তি প্রয়োগ করে বা অন্য কোনো অসাংবিধানিক পদ্ধতিতে সংবিধান বা তার কোনো অংশ রদ, রহিত, স্থগিত বা পরিবর্তন করলে সেটি রাষ্ট্রদ্রোহিতা। শুধু করলেই নয়, কেউ যদি এ কাজে সহায়তা, উস্কানি, অনুমোদন বা সমর্থন দেয় সেও একই অপরাধে অপরাধী। শাস্তি প্রচলিত আইনের সর্বোচ্চ অর্থাৎ মৃত্যুদণ্ড। এটা কোনো ব্যক্তিগত মত নয়, এটা সংবিধানের ভাষা। তাহলে দেখুন জুলাই সনদে কি করেছে। প্রথমেই তারা সংবিধানের 150-এর 2-এর ক্রান্তিকালীন বিধানের তফসিল নিয়ে হাত দিতে চেয়েছে, যেখানে স্বাধীনতার ঘোষণা এবং প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের দলিল সংরক্ষিত আছে। এগুলো বাংলাদেশের রাষ্ট্রসত্তার ভিত্তি। সেগুলো বাদ দেওয়ার মানে বাংলাদেশের জন্ম দলিলকেই ছিঁড়ে ফেলা। রাষ্ট্রের ভিত্তি নস্যাৎ করে কেউ নতুন বাংলাদেশের সূচনা করতে পারে না। সংবিধান কেবল আইন নয়, জাতির অস্তিত্বের অংশ বা রেকর্ড। তারপরও তারা বলছে সংবিধানের 4 মূলনীতি: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ পরিবর্তনযোগ্য, এবং কেউ আদালতে এই বিষয়ে প্রশ্ন তুলতে পারবে না। এই আদালতে যাওয়া যাবে না ধারাটি আসলে পুরো জুলাই সনদের সবচেয়ে বিপজ্জনক অংশ। আদালতে যাওয়ার অধিকার তো মৌলিক অধিকার, সেটি কেড়ে নেওয়া মানে রাষ্ট্রকে আইনের ঊর্ধ্বে তোলা। এভাবে নাগরিকের বিচার প্রার্থনার অধিকার রুদ্ধ করে যে ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা হচ্ছে সেটি গণতন্ত্র নয়, সেটি কর্তৃত্ববাদ, ভয়ঙ্কর কর্তৃত্ববাদ। এর সঙ্গে এসেছে দায় মুক্তির ধারা, যা অপরাধকে বৈধ করার উপায়। বিবিসির রিপোর্ট বলছে শেষ মুহূর্তে এই দায় মুক্তি যোগ করা হয়েছে। আন্দোলনের সময় যারা সহিংসতায়, হত্যা, অগ্নিসংযোগ বা লুটপাটে জড়িত ছিল তাদের জন্য দায় মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। অথচ একই ঘটনায় অন্য পক্ষের বিরুদ্ধে বিচার চলবে। একই আইনে এক দলের অপরাধ ক্ষমাযোগ্য, আরেক দলের অপরাধ অমার্জনীয়। এমন অন্যায় কোনো সাংবিধানিক দেশে টেকে না। ইতিহাসও তা প্রমাণ করে। 1975 সালের ইন্ডেমনিটি অধ্যাদেশ, 1974 সালের রক্ষী বাহিনীর দায়মুক্তি, 2003 সালের ক্লিন হার্ট আইন দায়মুক্তি সবশেষে আদালতেই বাতিল হয়েছে, কারণ আইনের শাসনের কাছে দায়মুক্তি টিকে না। আজ যারা জুলাই বীর নামে দায়মুক্তি পেয়েছে, আগামীকাল তারা আদালতে অভিযুক্ত আসামি হিসেবে দাঁড়াবে। আমি দেখতে পাচ্ছি সেটা। এই সনদ তৈরির প্রক্রিয়াও কিন্তু বৈধ নয়। জাতীয় ঐকমত্য কমিশন নামে যে সংস্থা এই সনদ প্রণয়ন করেছে, তাদের প্রতিবেদনে নোট অফ ডিসেন্ট যোগ করা হয়েছে, অর্থাৎ কিছু সদস্য মতভিন্ন জানিয়েছে এবং সেগুলো নথিভুক্ত করা হয়েছে। নোট অফ ডিসেন্ট মানে তো মতানৈক্য। তাহলে এটি কিভাবে ঐক্যমত্য হলো বলুন? ঐক্যমত্য মানেতে একমত হওয়া। যেখানে মতভেদ আছে সেখানে জাতীয় ঐক্যমত্য বলাটা ভাষাগত প্রতারণা। সনদে এই মিথ্যা ঐক্যমত্যের দাবি ভবিষ্যতের আইনি বিতর্কের কেন্দ্র হবে বলে আমি মনে করছি। আরেকটি মৌলিক প্রশ্ন হলো প্রতিনিধিত্ব। এই সনদে 33টি দল ও জোট অংশ নিয়েছে বলে দাবি করা হয়েছে, কিন্তু এর মধ্যে রাষ্ট্রীয়ভাবে নিবন্ধিত দল মাত্র 21টি। দেশে বর্তমানে 52টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দল এই প্রক্রিয়ার বাইরে। হিসেব করলে দেখা যায় নিবন্ধিত দলের মাত্র 40 থেকে 41% এই সনদের অংশ। জনগণের প্রতিনিধিত্ব যেখানে নেই সেখানে জাতীয় বলা যায় না, আর ঐক্যমত তো দূরের কথা। আরো বিস্ময়ের বিষয় হলো এসব দলের অনেকের ভোটার সংখ্যা 5000-এরও কম। যারা নিজেরাই নির্বাচনে টিকতে পারে না, জামানত হারায়, তারাই এখন সংবিধান নির্ধারণের টেবিলে বসেছে। এটাই আসলে জুলাই সনদের সবচেয়ে বড় সংকট বা আসল সংকট। এটি নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা নয়, এটি বৈধ নয় এবং প্রতিনিধিত্বমূলক তো নয়, মানে জনগণের গরিষ্ঠ সংখ্যার। আরেকটি হাস্যকর কিন্তু গুরুতর দিক হলো ঐকমত্যের সনদের নামে বিভ্রান্তি। যার নথিতে নোট অফ ডিসেন্ট আছে সেটা কখনোই ঐকমত্য নয়, যে কথা একটু আগে বললাম। এই জাল ঐকমত্য ব্যবহার করে সংবিধানের উপর কাঁচি চালানোর যে চেষ্টা চলছে সেটি 7-এর খ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এই ধারায় স্পষ্ট বলা আছে সংবিধানের প্রস্তাবনা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সংশোধনের অযোগ্য। অথচ জুলাই সনদ এই জায়গাগুলোতেই হাত দিয়েছে। একই সঙ্গে সংবিধানের 142 অনুচ্ছেদ বলছে কোনো পরিবর্তন আনতে হলে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভোট এবং রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। এখন দেশের সংসদ নেই, নির্বাচিত সরকার নেই, তাহলে কে সেই বৈধতা দিল? অন্তর্বর্তী সরকার সংবিধান অনুযায়ী কেবল প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারে, সাংবিধানিক পরিবর্তন নয়। তাই আইনের দৃষ্টিতে সনদটি অবৈধ এবং যারা এটি তৈরি বা সমর্থন করেছেন
তারা রাষ্ট্রদ্রোহের আওতায় পড়েন এবং তাদের শাস্তি মৃত্যুদণ্ড। প্রশ্ন আসে, এই সনদ কি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে? উত্তর হলো না, কারণ এতে জনগণের জীবনের মৌলিক ক্ষেত্রগুলো প্রায় অনুপস্থিত। স্বাস্থ্য, শিক্ষা, শ্রমিক অধিকার, নারী অধিকার যেগুলো নিয়ে আন্দোলনের সূচনা হয়েছিল সেগুলো এই সনদে উল্লেখই করা হয়নি। স্বাস্থ্য কমিশনের সুপারিশ রাখা হয়নি, শিক্ষা কমিশন গঠিত হয়নি, মানে শিক্ষা কমিশন তো গঠন করা হয়নি, আর্থিক খাত সংস্কারের সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই এই সনদে। অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা ইতিমধ্যে বলছেন এই সনদ সাধারণ মানুষের জীবনে কোনো বাস্তব পরিবর্তন আনতে পারবে না। এর কেন্দ্রবিন্দু জনগণের অধিকার নয়, ক্ষমতার পুনর্বন্টন। এখানে আরেকটি বিষয় গুরুত্ব পায়, তা হলো রাজনৈতিক প্রেক্ষাপট এই সনদের। 1971 সালে যে বিপ্লবী বাঙালি জাতীয়তাবাদ পাকিস্তানের ধর্মভিত্তিক রাষ্ট্রের বিরুদ্ধে জয় পেয়েছিল, 1975 পর থেকে রাজনৈতিক ইসলাম আবার সংগঠিত হয়েছে। এই পুনরুত্থানকে সহযোগিতা করেছে বিভক্ত এবং দুর্বল বাম রাজনীতি। এক সময়ের কমিউনিস্ট আন্দোলন যা শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে সমাজকে অগ্রসর করেছিল, সেটি এখন খণ্ডিত এবং অকার্যকর। অনেক বাম সংগঠন এখন শ্রেণী সংগ্রামের পরিবর্তে জোট রাজনীতির অংশ, ধর্মভিত্তিক রাজনীতির অংশ। ফলে জনগণের সংবিধান বোধ বা অধিকার সচেতনতা আসলে গড়ে ওঠেনি। এই শূন্যস্থানেই রাজনৈতিক ইসলামের প্রভাব বিস্তার করেছে। মসজিদ, মাদ্রাসা, শিক্ষা, ব্যাংকিং এবং এনজিও খাতে সর্বত্র আমরা দেখতে পাই ধর্মীয় জঙ্গিবাদের হাত বা ছায়া। এভাবে যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং তার সহযোগীরা সমাজের ক্ষমতা কাঠামো দখল করেছে। যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক কৌশলও এই রাজনৈতিক ইসলামকে ব্যবহার করছে বাংলাদেশে বিপ্লবী জাতীয়তাবাদ ও বাম রাজনীতিকে দুর্বল করতে। জুলাই সনদ সেই প্রকল্পেরই অংশ। এটি সংস্কারের নামে সংবিধান বদলানোর প্রচেষ্টা, যেখানে দায়মুক্তি এবং বিদেশি প্রভাব একসঙ্গে কাজ করেছে। এতে মার্কিন ধাঁচের কনভেনশনাল ডেমোক্রেসির ছায়া আছে, কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটি অসাংবিধানিক। কোন নির্বাচিত সংসদ ছাড়াই সংবিধান পরিবর্তন বা নতুন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের মালিকানা সংবিধানই নির্ধারণ করে দিয়েছে। প্রজাতন্ত্রের মালিক জনগণ, কোন সরকার বা কমিশন নয়। জুলাই সনদের পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে যে এটি সংস্কার এবং ঐকমত্যের দলিল, কিন্তু এটি বাস্তবে জাতীয় ঐক্য নয়, জাতীয় বিভাজনের নথি। এতে জনগণের প্রতিনিধিত্ব নেই, মৌলিক অধিকার তো নেই, সাংবিধানিক বৈধতাও নেই। বরং এটি এমন একটি দলিল যা ভবিষ্যতের আদালতে রাষ্ট্রদ্রোহের প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে এবং হবেই। সংবিধানের 7 ধারায় যে অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে, এই সনদ সেটার প্রতিটি শর্ত পূরণ করে। প্রণেতা, পৃষ্ঠপোষক এবং স্বাক্ষরকারীরা সবাই একই অপরাধের অংশীদার। তাদের কলমের দাগই হবে প্রমাণ, কারণ সংবিধান বিরোধী ঘোষণায় তাদের নামেই স্বাক্ষর করা হয়েছে বা স্বাক্ষরিত। ইউনুস, আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার এবং বাকি যারা এই সনদ স্বাক্ষর করেছেন তারা সকলেই একই দোষে দোষী। এখানে ডক্টর ইউনূসের সেই বক্তব্য মনে করিয়ে দেওয়া যায়, মানে করিয়ে দেই আপনাদের। জুলাই সনদের মাধ্যমে আমরা বর্বরতা থেকে সভ্যতা এলাম। এই কথার মানে দাঁড়ায় বাংলাদেশ বিগত 54 বছর ধরে বর্বর ছিল। যে বাংলাদেশে এই ডক্টর ইউনূস জন্মেছেন, শিক্ষা নিয়েছেন, ব্যবসা করে তুলেছেন, সেই দেশকে তিনি একদিনে বর্বর থেকে সভ্য বানিয়ে ফেললেন। এই ধারণা শুধু রাজনৈতিক দম্ভ নয়, ইতিহাস বিরোধীও। সভ্যতা কোনো কাগজে লেখা যায় না, সেটি গড়ে ওঠে ন্যায় বিচার, জনগণের অংশগ্রহণ এবং সংবিধানের প্রতি শ্রদ্ধায়। সনদে এগুলোর কোনোটি নেই। তার মানে উনি সভ্য হলেন কিভাবে? তাহলে উনি তো অসভ্যই থেকে গেলেন। একটা জঙ্গলি শাসনের মাধ্যমে একটি চোথা জাতির উপর চাপিয়ে দিলেন। এটা সভ্যতা বলে একে, নাকি একেই বর্বরতা বলে? অতএব সংবিধানের আলোকে জুলাই সনদ অবৈধ। এটি জনগণের মালিকানার ধারণাকে অস্বীকার করে, মৌলিক কাঠামো ভাঙে, আদালতের উপর নিয়ন্ত্রণ আরোপ করে এবং দায়মুক্তি দিয়ে অপরাধকে বৈধতা দেয়। এর প্রতিটি ধারা রাষ্ট্রদ্রোহের সংজ্ঞার মধ্যে পড়ে। একদিন যখন আইনের শাসন পুনরুদ্ধার হবে, এই সনদই আদালতের প্রধান প্রমাণ হিসাবে থাকবে। এতে আছে সংবিধান ভাঙার স্বীকারোক্তি, আদালত বন্ধ করার ঘোষণা, দায়মুক্তির বীজ এবং প্রতিনিধিত্বহীন রাজনৈতিক কৌশলের রেকর্ড। সংবিধান কোনো ব্যক্তির সম্পত্তি নয়, এটি জনগণের অধিকারপত্র। তাই জুলাই সনদ একদিন শুধু একটি ভুল রাজনৈতিক দলিল হিসেবে নয়, রাষ্ট্রবিরোধী অপরাধের সাক্ষ্য হিসাবেও পড়া হবে। তখন এই সনদই হবে তাদের মৃত্যুদণ্ডের প্রধান প্রমাণ, মানে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য এই জুলাই সনদটি আসলে মূল ডকুমেন্ট হিসাবে আদালতে গৃহীত হবে। আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। ভালো থাকুন আপনারা। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।